গল্প স্বল্পে আজ আপনাদের জন্য পড়ছি সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়োর কীর্তিকলাপ থেকে কনওয়ে ক্যাসেলের প্রেতাত্মা। তারিণী খুড়ো তার এক্সপোর্ট কোয়ালিটি বিড়িতে দুটো টান দিয়ে বললেন, ভূতের গল্প অনেকে বলতে পারে, তবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা গল্পের জাতি আলাদা। সেটা আর কজন পারে বল? আপনি পারেন? প্রশ্ন করল ন্যাপলা। বলে খুড়ো অন্যদিকে চাইলেন। তারিণী খুড়োর এক্সপিরিয়েন্সের স্টক যে অফুরন্ত সেটা আমরা জানি। এই সেদিন অবধি সারা দেশময় টোটো করে বেরিয়েছেন। ভারতবর্ষের 33টা শহরে 56 রকম কাজ করেছেন উপার্জনের জন্য, তবে 1 বছরের বেশি কোনো কাজে টিকে থাকেননি। সে ব্যবসায়ী হোক আর চাকরি হোক। এখন 64 বছর বয়সে চরকিবাজি থামিয়ে কলকাতায় এসে রয়েছেন বেনেটোলা লেনে একটা ফ্ল্যাট নিয়ে। এখানে বলে রাখি, তারিণী খুড়ো সকলেরই খুড়ো। বাবাও খুড়ো বলেন, আমিও বলি। ন্যাপলা একবার ওকে দাদু বলেছিল, তাতে খুড়ো মহা ক্ষেপে বললেন, এখনও বাস না পেলে অক্লেশে হেঁটে আসি বেনেটোলা টু বালিগঞ্জ। দাদু আবার কি, খুড়ো বলবি? আমি আর পাড়ার 5টি ছেলে মিলে আমাদের দল। আমাদের বাড়িতেই আসেন তারিণী খুড়ো। এলেই খবর চলে যায়, আর 5 জন তুরন্ত চলে আসে খুড়োর গল্পর লোভে। একটা গল্পে পুরো একটা সন্ধে কেটে যায়। খুড়ো বলেন, আর্টের খাতিরে খানিকটা রং চড়ানো ছাড়া গল্পগুলো 16 আনা সত্যি। আমি তখন থাকি পুনায়, বললেন তারিণী খুড়ো। পুনে? বলল ন্যাপলা। একটা গল্পের গন্ধ পাচ্ছি। ন্যাপলা যাতে বারবার ইন্টারাপ্ট না করে তাই তার কোমরে একটা চিমটি কেটে দিলাম। ওই হলো, বললেন তারিণী খুড়ো। পুনে, পুনা, মুম্বাই, বোম্বাই, তিরুচিরপল্লী, ত্রিচিনপল্লী, যে কোনো একটা বললেই হলো। আর আমি যখনকার কথা বলছি তখন সবে স্বাধীনতা এসেছে। পুনার পুনে হতে অনেক দেরি। পল্টু, একটা চা বলো। আমি লক্ষণকে ডেকে চা অর্ডার দিলাম, দুধ চিনি ছাড়া চা। আর খুড়ো তার গল্প শুরু করলেন। আমি রয়েছি আমার এক বন্ধু রাধানাথ চাটুর্যের বাড়ি। সে ফার্গুসন কলেজের ইতিহাসের অধ্যাপক। কোডারমায় মাইকা মাইন্সের কাজে ইস্তফা দিয়ে শিবাজির দেশে এসেছি একটা হোটেলের ম্যানেজারি নিয়ে। আমার বয়স তখন 34। পৌঁছাবার 2 দিনের মধ্যেই রাধানাথ নিয়ে গেল উকিল ঘনশ্যাম আপ্টের বাড়ি। সেখানে সন্ধ্যায় আড্ডা বসে, 5 মেশালি আড্ডা, যাকে বলে মিক্সড ক্রাউড। আমরা 3 জন ছাড়া আসে মহারাষ্ট্র ব্যাংকের এজেন্ট মিস্টার যোশী, ম্যাকডারমট কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী মিস্টার হরিহরন, পুলিশ ইন্সপেক্টর মিস্টার আগাশে আর তরুণ সাংবাদিক আনোয়ার কুরেশি। কুরেশির বয়স আমাদের মধ্যে সবচেয়ে কম, 30 পৌঁছায়নি। তুখোর ছেলে, হ্যান্ডসাম চেহারা, চোখে জলজলে দৃষ্টি। সে আসে হরিহরনের সঙ্গে দাবা খেলতে। তারা ঘুটি এঘর ওঘর করেন, আর আমরা বাকি 5 জনে মারি আড্ডা। সবচেয়ে বেশি কথা বলেন বাড়ির কর্তা আপটে সাহেব নিজে। আমার বিশ্বাস তার কথা বলার প্রয়োজনে এই আড্ডার সৃষ্টি। কিছু লোক আছে যারা সাঙ্গপাঙ্গ ছাড়া বাঁচতে পারে না। এই সাঙ্গপাঙ্গ যদি তোষামুদে হয় তাহলে তো কথাই নেই। অবশ্যই আড্ডার সকলে আপটেকে তোষামোদ করে বললে ভুল হবে, তবে ওর মতামতের প্রতিবাদ কেউ করে না। আগাশের মতো খোশ মেজাজের দারোগা আমি আর 2টি দেখিনি। অবশ্যই যখন প্রথম আলাপ তখন তিনি একটা ব্যাপারে কিঞ্চিত দুশ্চিন্তাগ্রস্ত। সম্প্রতি কিছু টাটকা জাল নোট পাওয়া গেছে পুনাতে। জালিয়াত কারা এবং তাদের আস্তানাটা কোথায় তাই নিয়ে পুলিশ দপ্তরে বেশ চাঞ্চল্য পড়ে গেছে। আগাশেকে তাই মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়তে দেখা যায়। দলের মধ্যে স্বল্পভাষী হলেন মিস্টার যোশী, তবে শ্রোতা হিসেবে তিনি চমৎকার। সবাক কথাই উদ্গ্রীব হয়ে শোনেন। হাসির কথায় ঘর কাঁপিয়ে অট্টহাস্য করেন। দুঃখের কথায় তার জিভ দিয়ে চুকচুক শব্দ শুনে আপটের পোষা ড্যালমেশিয়ন বারান্দা থেকে ল্যাজ নাড়তে নাড়তে যোশীর কাছে চলে এসেছে।
এই ঘটনা বহুবার ঘটেছে। আমার স্টকে হাজার গল্প। বাংলার বাইরে বছরের পর বছর কাটিয়ে ইংরেজিটাও বেশ রপ্ত, তাই আমার একটা বেশ ভালো পজিশন হয়ে গেল আপটের আড্ডায়। কি প্রসঙ্গে মনে নেই, একদিন কথা উঠল অশরীরী আত্মার। দেখা গেল আপটে ছাড়া আর সকলেই ভূতে বিশ্বাস করে। আমি আপটেকে বোঝালুম যে পুরাণ, শেক্সপিয়র, ডিকেন্স, রবীন্দ্রনাথ, দেশ বিদেশের উপকথা সবেতেই ভূতের উল্লেখ আছে, কাজেই ভূতে বিশ্বাস না করার কোনো কারণ থাকতে পারে না। আপটে তবু মাথা নাড়ে। সে বিজ্ঞানে বিশ্বাসী, যুক্তিবাদী মন তার, খালি বলে ভূত জিনিসটা ভুয়ো। হঠাৎ কেন জানি রোগ চেপে গেল, ধা করে 1000 টাকা বাজি ধরে ফেললুম। বললুম 2 মাসের মধ্যে ভূত দেখিয়ে দেব তোমায়। আপনি হেসে উড়িয়ে দিল, বললে সাবধান, 1000 টাকা খোয়া যেতে চলেছে, তোমার এটা বলে দিলাম। অবশ্যই আমার দিক থেকে ব্যাপারটা অতিমাত্রায় রিস্কি হয়ে গিয়েছিল, তাতে সন্দেহ নেই। রাধানাথের কাছে ভর্ৎসনাও শুনতে হয়েছিল, কিন্তু বাজির ব্যাপারে দাবার মতোই চাল ফেরত নেওয়া যায় না, কাজেই ব্যাক আউট করার কোনো প্রশ্নই ওঠে না। এরই দিন 7 বাদে আমাদের আড্ডায় এলেন প্রফেসর অটো হেলমার, জার্মানির স্টুটগার্ট শহরের বাসিন্দা। ভদ্রলোক পক্ষীবিদ, ভারতবর্ষে এসেছেন ভারতীয় পাখির ডাক রেকর্ড করতে। টেপ রেকর্ডার জিনিসটা তখন সবে আবিষ্কার হয়েছে। সাহেবের কাছেই দেখলুম সেই আশ্চর্য যন্ত্র। আমাদের নানান রকম পাখির ডাক শুনিয়ে সাহেব বললেন, পুনায় এক জায়গায় তিনি নাকি হুতুম পেঁচার ডাক শুনেছেন, সেটা রেকর্ড করতে পারলেই নাকি তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। পেঁচার ডাকের ভালো রেকর্ডিং তিনি এখনো পাননি। কোথায় শুনলে ডাক? প্রশ্ন করলেন আপটে। তাতে হেলমার সাহেব একটা বাড়ির বর্ণনা দিলেন, দুর্গ প্যাটার্নের প্রাচীন পরিত্যক্ত সাহেব বাড়ি, সেন্ট মেরি গির্জার পূব পাশে। তারই কম্পাউন্ডে নাকি 2 রাত আগে পেঁচাটা ডাকছিল। সাহেব ছিলেন গাড়িতে, সঙ্গে টেপ রেকর্ডার। চলন্ত অবস্থাতেই ডাকটা শুনে গাড়ি থামিয়ে নেমে কম্পাউন্ডের পাঁচিলের ধারে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো ফল হয়নি, পেঁচা আর ডাকেনি। বাড়ির বর্ণনা এবং অবস্থান শুনে আমাদের অনেকেই বললেন যে সেটা কনওয়ে ক্যাসল। এখানে বলা দরকার যে ব্রিটিশ আমলে পুনা ছিল সাহেবদের একটা বড় ঘাঁটি। মিলিটারি তো বটেই, সিভিলিয়ানও অনেক থাকতেন পুনা শহরে। তারা অনেকেই রিটায়ার করার পর পুনাতে বাড়ি করে সারা জীবন সেখানেই কাটিয়ে দিতেন। ব্রিগেডিয়ার কনওয়ে ছিলেন এই রকম একজন সাহেব। তারই তৈরি বাড়ি এই কনওয়ে ক্যাসল। কুরেশি বাড়িটা সম্বন্ধে কিছু তথ্য জানে। সেই বললে, বাড়িটা তৈরি হয় কুইন ভিক্টোরিয়া যে বছর ভারত সম্রাজ্ঞী হন সেই বছর, অর্থাৎ 1876 খ্রিস্টাব্দে। কনওয়ে এই বাড়িতে প্রবেশ করার 6 মাসের মধ্যে নাকি তার স্ত্রী ও 2টি ছেলে মারা যায়। ছেলেরা অবশ্যই বাড়িতে মরেনি, তারা দুজনেই ছিল আর্মিতে, মরেছিল 2য় আফগান যুদ্ধে। স্ত্রী মারা যায় যক্ষা রোগে, আর তার 3 মাসের মধ্যে কনওয়ে নিজেও মরে। কিভাবে মরে জানা যায়নি, তবে অনেকের ধারণা সে আত্মহত্যা করে। মোট কথা সেই থেকে এই বাড়ি অভিশপ্ত বাড়ি বলে পরিচিত। কেউ আর সে বাড়িতে থাকেনি। সকলের পক্ষে সম্ভব হতো না, কারণ এত পেল্লায় বাড়ি মেনটেন করা তো মুখের কথা নয়। আসবাবপত্র যা ছিল সবই নাকি কনওয়ের এক আত্মীয় বিলেত থেকে এসে নিলামে বিক্রি করে দেয়। রাধানাথ সব শুনে টুনে বলল, কনওয়ে ক্যাসল সম্বন্ধে একটা ঘটনা শুনেছি, সেটা স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত। কোন স্বদেশী আন্দোলন? প্রশ্ন করলেন আপটে। বালগঙ্গাধর তিলকের সময়কার, বললেন রাধানাথ। 19বিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে মেজর লেথব্রিজ বলে এক সাহেবকে হত্যা করার চেষ্টা করেছিল এক সন্ত্রাসবাদী দল। তারা নাকি ওই ক্যাসেলে তাদের গুপ্ত ডেরা করেছিল, পরে আত্মসমর্পণ করে। তবে তাদের লিডার আছড়ে করকে নাকি ধরা যায়নি, সে বেপাত্তা হয়ে যায়। কনওয়ে ক্যাসেলে খোঁজ করা হয়েছিল কি?
আপনি প্রশ্ন করলেন। আকাশে হো হো করে হেসে উঠলেন। মিস্টার আপটে, পুলিশও মানুষ, তাদেরও ভূতের ভয় আছে। ওই অভিশপ্ত বাড়ি রেড করতে গেলে রীতিমতো হিম্মত লাগে। এদিকে আমার কৌতূহল জাগিয়ে উঠেছে। ছেলেবেলা থেকেই ডান পিঠে মোর শখ, সেটা 34 বছরেও পুরোপুরি বজায় আছে। পরপর অতগুলো মৃত্যু যেখানে ঘটেছে, সেই বাড়ির ভেতরে দু একটা প্রেতাত্মা বসবাস করবে নাকি? বাজি জেতার পক্ষে যে একটা বড় সুযোগ। এর কিছুদিন পরেই হেলমার সাহেব আবার এলেন আড্ডায়, তার টেলিফোনকেন টেপ রেকর্ডার নিয়ে। ভদ্রলোকের বাঁ কবজিতে ব্যান্ডেজ। বললেন কাটা ঝোপে হাত কেটে গেছে। মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে না সুখবর না দুঃসংবাদ। তাকে বসতে দিয়ে সকলেই তার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিলুম। হুতুমের ডাক শোনা যাবে কি? হেলমার কপালের ঘাম মুছে বললেন, ডাক তুলতে পেরেছি, তবে পারফেক্ট হলো না। রাত 12টার পর প্যাঁচাটা ডাকলো, সঙ্গে সঙ্গে মেশিন চালু করলাম। তখন শহরের অন্য শব্দ প্রায় নেই বললেই চলে। নিয়ম মতো নিখুঁত রেকর্ডিং হবার কথা, কিন্তু দেখো কি হয়েছে। শুনলাম প্যাঁচার ডাক। ছেলেবেলা আমাদের বাদুরবাগানের বাড়ির পাঁচিলের ওপারে পুকুরের ধারে শেওড়া গাছে একটা হুতুম প্যাঁচা থাকত, তাই তার ডাক চেনা ছিল। ইনিও যে হুতুম তাতে কোনো ভুল নেই, কিন্তু ডাকের সঙ্গে সঙ্গে আর একটা শব্দ তাকে সত্যি বড্ড ডিস্টার্ব করছে। সাহেবের এত মেহনত 16 আনা সার্থক হলো না জেনে তার প্রতি মমতা হলো। বাট হোয়াট ইজ দ্যাট আদার সাউন্ড? প্রশ্ন করল কুরেশি। সে দাবা ছেড়ে এগিয়ে এসেছে। সেটাই তো বুঝতে পারছি না, বললেন হেলমার। মেশিনেই গন্ডগোল বলে মনে হচ্ছে। এর আগে তো এরকম হয়নি কখনো। শুনলে মনে হয় একটা যান্ত্রিক শব্দ, ঘটাং 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 এইরকম। খুবই ক্ষীণ, কিন্তু জার্মান পক্ষীবিদ এর মন যে তাতে খুঁতখুত করবে তাতে আশ্চর্যের কিছু নেই। প্লে দ্যাট এগেইন প্লিজ, হঠাৎ বলে উঠলেন ইন্সপেক্টর আগাশে। তার শরীরটা টান আর চোখে এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি, শিকারের গন্ধ পেলে যেমন হয় হিংস্র জানোয়ারের। হেলমার টেপটা ব্যাক করে আবার চালালেন। আগাশে কোমর থেকে শরীরটা ভাঁজ করে কানটা নিয়ে গেছেন একেবারে স্পিকারের সামনে। ততক্ষণে অবশ্যই আমিও বুঝে গেছি আগাশে কি ভাবছেন। শব্দটা শুনে প্রিন্টিং মেশিনের কথা মনে হয়, ছোট পায়ে চালানোর কল, যাকে বলে ট্রেডল মেশিন। এইরকম যন্ত্রই সাধারণত ব্যবহার হয়ে থাকে নোট জাল করার কাজে। শব্দটা কাসেলের ভিতর থেকেই আসছে না অন্য কোথাও থেকে আসছে সেটা অবশ্যই বোঝার কোনো উপায় ছিল না, কিন্তু তাও আগাশে স্থির করলেন যে কনওয়ে কাসেলে পুলিশের রেড হবে। আগাশের হুমকিতে নাকি কিছু কনস্টেবল রাজি হয়েছে অভিশপ্ত দুর্গে প্রবেশ করতে। এমনই খোশ মেজাজ হলে কি হবে, অফিসার হিসেবে নাকি ভদ্রলোক অত্যন্ত কড়া। আমি কিঞ্চিত নিরাশ বোধ করছি। জালিয়াতরা যেখানে আস্তানা গেড়েছে সেখানে ভূত থাকার কোনো সম্ভাবনা আছে কি? মনে তো হয় না। পরদিনই রাত্রিরে রেড। আড্ডার সকলে ফলাফলের জন্য উদ্গ্রীব। এমন সময় ইন্সপেক্টর সাহেব এসে হাজির। সে কি, তোমাদের তো আজই রেড হবার কথা। আমাদের হয়ে আপটেই বিস্ময় প্রকাশ করলেন। আগাশে একটা বোকা হাসি হেসে মাথা নেড়ে সোফায় বসে পড়লেন। ভাবতে পারো, আজ বিকেল 5:30টায় সেই গ্যাং ধরা পড়েছে। কোথায়? আমরা সমস্বরে জিজ্ঞেস করে উঠলাম। নাসিক, বললেন আগাশে। তাহলে ওই শব্দটা? টেপ রেকর্ডারই কোনো গন্ডগোল হবে, ওটা বাইরের কোনো শব্দ না। কাল মাঝরাত্রিরে আমি কাসেলের আশেপাশে ঘোরাঘুরি করে কোনো শব্দ পাইনি। আর কিছু বলার নেই। সমস্ত ব্যাপারটার মধ্যে একটা বেলুন চুপসানো ভাব, অথচ তার কোনো কারণ নেই। জালিয়াতের দল ধরা পড়েছে, এ তো ভালো কথা। শুধু পুনার কনওয়ে কাসেলে ধরা না পড়েছে অন্য শহরের অন্য জায়গায়, কিন্তু তাও বলতে হবে যা ঘটেছে তার মধ্যে যেন নাটকের অভাব। অবশ্যই পর মুহূর্তেই মনে হলো জালিয়াত যখন নেই তখন ভূত থাকতে বাধা কি।
কনওয়ে কাসেলে একবার হানা দিলে দোষ কি? চাটা শেষ করে আমি কথাটা পেরে বসলাম। কে কে যেতে রাজি আছো বলো? জোশী গোড়াতেই বললে তার ধুলোয় অ্যালার্জি, তাই ওই পোড়ো বাড়িতে যাওয়া সম্ভব নয়। হরিহরণ বললেন আমি যাব, কিন্তু আপটে সাহেবেরও যাওয়া উচিত। ভূত যদি থাকে তো সেটা ওর চাক্ষুষ দেখা উচিত। আমাদের কথা উনি মানতে নাও পারেন। আপটে বললেন ঠিক আছে, আমি যাব, এবং আমি সঙ্গে ক্যাশ 1000 টাকা নিয়ে যাব। আমার কন্ডিশন হলো যে মিস্টার ব্যানার্জিও যেন সঙ্গে টাকা রাখেন। বাজির টাকা ফেলে রাখা নিয়ম বিরুদ্ধ। আমি বললুম তথাস্তু, তাহলে কালই হোক এক্সপিডিশন। এইখানে কুরেশি বললে তাকে নাকি 2 দিনের জন্য কোলাপুর যেতে হবে একটা রিপোর্টিংয়ের ব্যাপারে। ফিরে এসে সে যেতে প্রস্তুত আছে। আমরাও তাতে রাজি হয়ে গেলুম। আগাশে এতক্ষণ চুপ করে আমাদের কথা শুনছিলেন। এবার তিনি মুখ খুললেন। জেন্টলম্যান, তোমাদের একটা প্রশ্ন করতে চাই। কাসেলের সদর দরজা যদি তালা দিয়ে বন্ধ থাকে তাহলে সেটা খোলার যন্ত্র বা জানালা ভেঙে খোলার সরঞ্জাম এসব তোমাদের কাছে আছে কি? কাজটি কিন্তু সহজ নয়। এ প্রশ্নের জবাব অবশ্যই হ্যাঁ হতে পারে না। আমাদের যেটা আছে সেটা হলো উৎসাহ আর উদ্যম। যন্ত্রপাতি থাকবে কোত্থেকে? আমরা ওর মুখ চাওয়াচাওয়ি করছি দেখে আগাশে একটু হেসে বললেন কাজে বুঝতেই পারছো আমি ছাড়া তোমাদের গতি নেই। ভালোই হলো, শুধু জানালা দরজা ভেঙে খোলার সরঞ্জাম নয়, একটি আগ্নেয়াস্ত্রও থাকবে সঙ্গে, এটাও কম ভরসা নয়। জুন মাস, দিনে বেজায় গরম, রাত্রিরের দিকটা তবু একটু ঝিরঝির হাওয়া দেয়। বন্দোবস্ত অনুযায়ী খাওয়া দাওয়া সেরে ঠিক 11:30টার সময় আমরা 6 জন সেন্ট মেরি গির্জার সামনে জমায়েত হলাম। পাড়াটা নির্জন, গাড়ি চলাচল নেই বললেই চলে। আমরা দল বেঁধে এগোলাম কনওয়ে কাসেলের দিকে। ফটক থেকে কাসেলের দরজা অবধি লম্বা রাস্তা। এককালে বাহার ছিল রাস্তাটার, সেটা আঁচ করা যায়। এখন পথ বলতে প্রায় কিছুই নেই। টর্চের আলোয় কোনো রকমে আগাছা বাঁচিয়ে পা ফেলতে হয়। বাড়িটা আমাদের সামনে অনেকখানি জায়গা জুড়ে এক বিশাল প্রেতপুরীর মতো দাঁড়িয়ে আছে। কেউ যে কশিনকালেও সেখানে ছিল সেটা এখন আর বিশ্বাস হয় না। দলে আছি বলে রক্ষে, না হলে যতই ডানপিটে হই না কেন 80 বছরের মধ্যে মানুষের পা পড়েনি এমন একটা থমথমে অন্ধকার অট্টালিকার সামনে দাঁড়িয়ে বুকের মধ্যে যে একটা ট্রেডল মেশিন চলতে শুরু করেছে সেটা তো অস্বীকার করা যায় না। আগাশের সদর দরজায় ঠেলা দিতেই সেটা একটা জ্যান্ত আর্তনাদ করে ধীরে ধীরে খুলে গেল। আর সেই সঙ্গে ইঁদুর, বাদুর, পায়রা, চামচিকে, গিরগিটি, ছুঁচো মেশানো একটা গন্ধর ধাক্কায় আমরা সকলেই বেশ কয়েক হাত পিছিয়ে গেলুম। তারপর দুরু দুরু বক্ষে সবাই মিলে ঢুকলুম ভেতরে। এটা ল্যান্ডিং। বাঁ দিকে চওড়া কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলায়। আগে একতলায় সেরে তারপর দোতলায় যাব, এটাই আমার ইচ্ছে ছিল। দেখলাম সকলেই তাতে সায় দিলে। আমরা সার বেঁধে গিয়ে ঢুকলুম একটা বিশাল ঘরে। সম্ভবত ডাইনিং রুম ছিল ওটা। সারা ঘরে একটিও আসবাব নেই ঠিকই, কিন্তু দেওয়ালে ধুলোমলিন ওয়ালপেপারের বড় বড় ছবির ফ্রেমের দাগ রয়েছে। খানতিনেক দেওয়ালবাতির মোর্চে ধরা ব্র্যাকেট রয়েছে, আর সিলিং থেকে ঝুলে আছে ঝাড় লণ্ঠন আর টানা পাখার হুক। এটার কড়িকাঠেই বাদুর ঝোলার কথা, তবে তারা বোধহয় রাত্রিরে খাদ্যের সন্ধানে বেরিয়েছে। এত বড় বাড়ির এতগুলো জানালার মধ্যে কয়েকটা কি আর খোলা নেই? বাদুর না থাকলেও ছোটোখাটো চতুষ্পদ প্রাণী যে কিছু রয়েছে সেটা মেঝের এদিক ওদিক সরাত সরাত শব্দ শুনেই বুঝতে পারছি। এতক্ষণ সবাই একটা জমাট দল বেঁধে চলাফেরা করছিলাম। বড় ঘর পেয়ে সেটা কিছুটা আলগা হলো। কুরেশি দেখলুম একাই একটা টর্চ নিয়ে হল ঘরের পাশের একটা দরজা দিয়ে বেরিয়ে গেল। আপনিও খানিকটা এগিয়ে গেছে আমাদের ছেড়ে। তারও নিজস্ব একটা টর্চ আছে। ভূত এখনো চোখে পড়েনি ঠিকই, কিন্তু এর চেয়ে ভালো ভৌতিক পরিবেশ আর কি হতে পারে আমি জানি না।
হলঘরের একটা দরজা দিয়ে ডাইনে ঘুরে একটা প্যাসেজ পড়ল। সেটার ডাইনে বায়ে দুদিকেই ঘরের সারি। আকাশে তার 5 সেলের টর্চ জেলে এগিয়ে চলল প্যাসেজ ধরে। আমরা তার পিছনে। ঘর পড়লে দরজা দিয়ে আলো ফেলে একবার চোখ বুলিয়ে নিচ্ছি। এইভাবে 5খানা ঘর দেখার পর একটা ঘটনা ঘটল যেটা ভাবতে এখনো গায়ের লোম খাড়া হয়ে ওঠে। একটা গোঙানির শব্দের সঙ্গে সঙ্গে প্যাসেজের শেষ প্রান্তে বায়ের একটা দরজা থেকে পিছন ফিরে টলতে টলতে বেরিয়ে এলো কুরেশি। তার মুখ দেখতে না পেলেও আতঙ্কের ছাপ রয়েছে সর্বাঙ্গে, সেটা বুঝতে পারছি। ঘাড় পুঁজো, হাত দুটো পিছনে এবং কনুয়ের কাছে ভাঙা, হাতের আঙ্গুলগুলো ফাঁক। আকাশের সঙ্গে আমরাও দৌড়ে গেলাম কুরেশির দিকে। আপটেও এখন আমাদেরই সঙ্গে রয়েছে। কি হলো? কি ব্যাপার? আকাশে ব্যস্তভাবে প্রশ্ন করল। কুরেশি কাপা হাত দিয়ে খোলা দরজার দিকে দেখিয়ে দিলে। ঘরের ভিতর আলকাতর অন্ধকার। আকাশে তার টর্চটা ফেলতে প্রথমে বিপরীত দিকের দেওয়াল ছাড়া আর কিছুই দেখা গেল না। তারপর টর্চটা একটু তুলতেই যা দেখলুম তাতে শরীরের রক্ত হিম হয়ে গেল। সিলিং থেকে ঝুলছে দড়ি, আর সেই দড়ি ফাঁস দিয়ে বাঁধা একটা আস্ত নরকঙ্কালের গলায়। ধন্যী ইন্সপেক্টর আকাশে। এই চরম আতঙ্কের মুহূর্তেও সে দিব্যি ঠান্ডা গলায় বললে, ইনি সেই স্বদেশী গ্যাংয়ের লিডার আচরেকর বলে মনে হচ্ছে। এই কারণেই বেপাত্তা হয়ে গিয়েছিলেন ভদ্রলোক। বাট এ স্কেলিটন ইজ নট এ ঘোস্ট। ঠিকই বলেছেন মিস্টার আপটে। এবং তিনিও যেমন দিব্যি স্বাভাবিকভাবে বললেন কথাটা, তাতে তার নার্ভের তারিফ না করে পারা যায় না। সরি, বললেন কুরেশি। হঠাৎ সামনে কঙ্কালটা দেখে একটু বেসামাল হয়ে গিয়েছিল। কিন্তু ওটা কি? প্রশ্ন করলেন আকাশে। তার টর্চের আলো এখন সিলিং থেকে নিচের দিকে নেমেছে। ঘরের কোণে ধুলো আর মাকড়সার জালে মুড়ি দেওয়া কিসের জানি একটা স্তূপ। আলোটা ভালো করে ধরতে বুঝতে পারলুম জিনিসটা কি, আর পেরে একেবারে তাজ্জব বনে গেলুম। এই যে দেখছি একটা ট্রেডল মেশিন, এখানে ছাপার যন্ত্র কি করছে? আকাশের ব্যাপারটার একটু খুব সহজ এক্সপ্লেনেশন দিয়ে বললেন, এটা যদি সন্ত্রাসবাদীদের ঘাঁটি হয়ে থাকে তাহলে ছাপার কল থাকা অস্বাভাবিক নয়। 1 নম্বর, তাদের মুখপত্র লুকিয়ে ছাপবার জন্যে কলের দরকার হতো। 2, সন্ত্রাসবাদীরা টাকার প্রয়োজনে নোট জাল করেছে, এও অনেক শোনা গেছে। রাধানাথ এ কথায় সায় দিল। মাথার উপর ঝুলন্ত কঙ্কাল, আর তার নিচে নির্জীব যন্ত্রটা অদ্ভুতভাবে যেন এক অতীত যুগের সাক্ষ্য দিচ্ছে। আরও অনুসন্ধানের প্রয়োজন আছে কি? প্রশ্ন করলেন মিস্টার আপটে। আমরা সকলেই বললাম যে যখন এসেছি তখন সারা বাড়িটা না দেখে ফিরব না। আমি অবশ্যই কথাটাই সবচেয়ে বেশি জোর দিলাম। কঙ্কাল হলো মৃত ব্যক্তির দেহের পরিণাম। তার আত্মা কি অবস্থায় আছে তা কে বলতে পারে? প্যাসেজ দিয়ে যখন উল্টো মুখে অর্ধেক পথ এসেছি তখন শুনতে পেলাম সেন্ট মেরি চার্চের ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। ঘন্টার রেশ মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ শুরু হলো, যেটা আমাদের হাঁটা বন্ধ করে দিল। যে ঘর থেকে এলাম সেই ঘর থেকেই আসছে শব্দটা। ট্রেডল মেশিন চলতে শুরু করেছে, আর তার শব্দে সারা কনওয়ে ক্যাসল গমগম করছে। সেই সঙ্গে মাথার উপর ডানার ঝটপটানি শুরু হয়েছে, কারণ ঘুলঘুলির বাসিন্দা পায়রাগুলোর ঘুম ভেঙে গেছে প্রেসের শব্দে। আমরা 6 জনে রুদ্ধশ্বাসের শব্দটা শুনছি। দ্বিতীয়বার ওই ঘরের দিকে যাবার কোনো মানে নেই, কারণ জানি সে ঘরে যন্ত্র চালানোর মতো কোনো লোক নেই। হয়তো ওই আচরেকরই এককালে যন্ত্রটা চালিয়েছে, তারপর একসময় ব্রিটিশ পুলিশের হাতে লাঞ্ছনা এড়াবার জন্য গলায় দড়ি দিয়ে মরেছে, আর সেই থেকে প্রতিদিন মাঝরাত্রিরে তার প্রেতাত্মা ওই ট্রেডল মেশিন চালিয়ে এসেছে। তার মানে হেলমারের রেকর্ডারে যে শব্দটা উঠেছিল সেটা এটারই শব্দ। কনওয়ে ক্যাসলের বাইরে বেরোবার পর বেশ কিছুক্ষণ কারোর মুখে কথা নেই।
হরিহরণ অসুস্থ বোধ করছে। সে গিয়ে গাড়িতে উঠে পড়ল। কথা ছিল আপনি তার গাড়িতে আমাদের বাড়ি পৌঁছে দেবে। তার ডজ সিডানে ওঠার আগে সে আমার হাতে একটা খাম ধরিয়ে দিল। 1000 রুপি নোটস, গুনে নাও। আমার তখন রীতিমতো অস্বস্তি লাগছে। তবে এ তো আর এলেবেলে খেলা নয়। এ বেট ইজ এ বেট। খাম থেকে নোটের গোছাটা বার করে রাস্তার আলোতে একবার দেখে নিলুম। 10 খানাই আছে। 3 দিন পরে এক শনিবারের সন্ধ্যায় নেপিয়ার হোটেলে ডিনার হলো। আমিই খাওয়ালুম। তখনকার সস্তা গন্ডার দিনে 7 জনের বিল হলো 190 টাকা। আজ হলে বড় হোটেলে 7 জনের 5 কোর্স ডিনার 1000 টাকায় হতো কিনা সন্দেহ। গল্প শুনে ন্যাপলা বলল, তাহলে খুব দাও মারলেন বলুন। খুড়ো উত্তর দিতে একটু সময় নিলেন, কারণ সদ্য আনা 3য় কাপ চা যে গলা ভেজানো আছে, তারপর বিড়ি ধরানো আছে। তা বটে। অবশেষে বললেন খুড়ো, তবে ঘটনার শেষ এখানেই নয়, আরও আছে। আমরা সকলেই প্রশ্ন করলাম। এরপরে আর কি থাকতে পারে সেটা ভেবে পাচ্ছিলাম না। তারিণী খুড়ো বলে চললেন, ঘটনার কদিন পরে এক সকালে আমাদের বাড়িতে এসে হাজির হলো আমাদের আড্ডার সাংবাদিক আনোয়ার কুরেশি। বললে, আমার গাড়ি আছে, তোমাদের একটা জায়গায় নিয়ে যেতে চাই, 20 মিনিট স্পেয়ার করতে পারবে? কৌতূহল হলো। রাধানাথ আর আমি গিয়ে উঠলাম তার গাড়িতে। কুরেশি নিজেই ড্রাইভ করে। কিছু দূর যেতেই বুঝলাম গাড়ি চলেছে আবার সেই কনওয়ে কাসেলের দিকে। কেন যাচ্ছে সে কথা বললে না ছোকরা, খালি বললে এ কদিনে সে নাকি আরও তথ্য আবিষ্কার করেছে কনওয়ে সাহেব সম্বন্ধে। একটি খবর নাকি বিলেতি কাগজে ছাপেনি, দিশি কাগজে পেয়েছে সেটা কুরেশি। ব্রিগেডিয়ার কনওয়ে তার এক পাংখা বর্দারকে বুট দিয়ে লাথিয়ে মেরে ফেলেছিলেন। তাতে রাধানাথ বললে সেটা নাকি সে যুগের একটা স্বাভাবিক ঘটনা। গরমকালে মাঝরাত্রিরে পাংখা বর্দার পাখা টানতে টানতে ঘুমিয়ে পড়ত। মশার কামড়ে ঘুম ভেঙে যেত সাহেবের, আর তখন রাগে দিকবিদিক জ্ঞান হারিয়ে এমন প্রহার করত ভৃত্যকে যে সে বেচারা অনেক সময় মরেই যেত। মিনিট 5-এর মধ্যেই গাড়ি গিয়ে থামল কনওয়ে কাসেলের গেটের সামনে। কুরেশির পিছন পিছন আমরা গিয়ে ঢুকলাম কাসেলের ভেতর। দিনের বেলাও রীতিমতো অন্ধকার, ঢুকলে গা ছমছম করে। আমরা কি আবার সেই ঘরেই যাচ্ছি? রাধানাথের এ প্রশ্নের কোনো জবাব দিলে না কুরেশি। তবে তার লক্ষ্য যে ওই একই ঘরের দিকে তাতে কোনো সন্দেহ নেই। কি দেখব কে জানে, শিরার মধ্যে একটা চাঞ্চল্য অনুভব করছিল। কুরেশি ছোকরা নির্বিকার, আর তা হবেই বা না কেন, সে ঘর যে খালি, দড়ি কঙ্কাল ছাপার যন্ত্র সব হাওয়া। আমাদের হতভম্ব ভাব দেখে কুরেশি হো হো করে হেসে উঠলে। তারপর এক অদ্ভুত প্রশ্ন করলে, আপনার বাড়িতে চা ছাড়া কিছু খেয়েছ কখনো? প্রশ্নটা অপ্রত্যাশিত হলেও বললুম, কই না তো। ওই তো, বললে কুরেশি, লোকটা হাড় কঞ্জুস, তাছাড়া ওর আত্মম্ভরি ভাবটাও মাঝে মাঝে ইরিটেট করে আমাকে। তুমি বাজিটা ফেলে মোটেই বুদ্ধিমানের কাজ করনি। তোমার নির্ঘাত 1000 টাকা খসত, তাই ভাবলাম কনওয়ে কাসলে যদি ভূতের ব্যবস্থা করতে পারি তাহলে তোমারও লাভ, উনিও জব্দ। তাই 2 দিন সময় চেয়ে নিয়েছিলাম। কঙ্কালটা আমার বন্ধু আর্টিস্ট কুলকার্নির বাড়ি থেকে আনা। ট্রেডল মেশিনটা শিবাজি জব প্রেসের। প্রোপ্রাইটার মধুকর ঢন্ডির ছেলে আমার সঙ্গে স্কুলে পড়তো। ওটার জন্য কিছু দক্ষিণা লাগবে, আর ওদেরই আপিসের এক ছোকরা অন্ধকারে ঘাপটে মেরেছিল, সেই কলটা চালায়। বেচারা অনেক মশার কামড় খেয়েছে, তাকে কিছু বকশিস দিয়েছি। আমি আর কথা বলতে দিলুম না কুরেশিকে। এক হিসেবে পুরো টাকাটাই ওর প্রাপ্য, কিন্তু 500-র বেশি কিছুতেই নিতে রাজি হলো না। প্যাসেজ থেকে বেরিয়ে যখন ল্যান্ডিংয়ে এসেছি তখন কুরেশি বললে, একবার দোতলায় যাবে নাকি? দেখবার জিনিস আছে কিন্তু। এলেই যখন। কাঠের সিঁড়ি দিয়ে যুদ্ধের দামামার মতো শব্দ তুলে 3 জনে ওপরে হাজির হলুম।
ল্যান্ডিং পেরিয়ে বৈঠকখানা। একটা শন শন মচমচ শব্দ পাচ্ছিলুম, কিন্তু সেটা যে কি সেটা বুঝতে পারছিলুম না। বৈঠকখানায় ঢুকে প্রচণ্ড চমক। এ ঘর যে একেবারে আসবাবে ঠাসা। ভিক্টোরীয় যুগের সোফা, টেবিল, আয়না, মার্বেলের মূর্তি, দেওয়ালের বাতি, কার্পেট, ঝাড় লণ্ঠন কোনোটাই বাদ নেই। মনে হয় ঠিক যেমন ছিল তেমনই আছে, তবে সব কিছুরই উপর 80 বছরের ধুলো জমে সেগুলোর আসল চেহারা বেমালুম ঢেকে দিয়েছে। কিন্তু মোক্ষম চমকটা ঘরের মেঝে বা দেওয়ালে নয়, সেটা হলো সিলিংয়ে। সিলিংয়ে দুলছে এক বিশাল শতচ্ছিন্ন টানা পাখা, যার হাওয়া এই জুন মাসের ঘাম ছুটানো গরমে আমাদের প্রাণ জুড়িয়ে দিচ্ছে। কিন্তু এই পাখা টানছে কে, আর টানছে কিভাবে? কারণ পাখার কোনো দড়ি নেই, অর্থাৎ সেটাকে টানার কোনো উপায় নেই। ভূতের উৎপাত বলে এ ঘরে কেউ প্রবেশ করেনি বললে কুরেশি। তাই জিনিসগুলোও নিলাম হয়নি। আমি ঘরটা আবিষ্কার করি ভূতের সব ব্যবস্থা করার পর। তারপর ভেবে মনে হলো কঙ্কাল আর ট্রেডল মেশিনে ব্যাপারটা আরও জমবে। অবাক বিস্ময়ে বেশ কিছুক্ষণ চেয়ে রইলুম অশরীরী পাংখা বর্দারের অদৃশ্য হাতে টানা পাখার দিকে। ভূত বলেই তার ক্লান্তি নেই, ঘুম নেই, সাহেবের লাথিতে মৃত্যু নেই। আমরা যখন সিঁড়ি দিয়ে নামছি তখনও বেশ কিছুক্ষণ ধরে শুনতে পেলুম ওই টানা পাখাটার শব্দ। কঙ্কাল আর ছাপা কলের ব্যাপারটা কুরেশির কারসাজি জেনে মনে একটা খচখচে গিল্টি ভাব জেগে উঠেছিল। এখন বুঝতে পারলুম দিব্যে নিশ্চিন্ত লাগছে। এখানেই শেষ হলো সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়োর কীর্তিকলাপ থেকে কনওয়ে ক্যাসেলের প্রেতাত্মা। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।